আজকে হইতেছে থার্ড ক্লাস, টপিক 5, আমাদের সেকেন্ড মিডের সেকেন্ড টপিক, এটা সেকেন্ড চ্যাপ্টার আর কি। চ্যাপ্টারের নাম হইতেছে যে ডেলিনেটিং এফিশিয়েন্ট পোর্টফোলিও। মানে এখানে এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা যেটা করব, আমরা একটা কার্ভ তৈরি করব, মানে একটা কার্ভ বের করার ট্রাই করব, যে কার্ভটা হবে আমার এফিশিয়েন্ট পোর্টফোলিওর কার্ভ। মানে এই কার্ভের প্রত্যেকটা পয়েন্ট আমার জন্য এফিশিয়েন্ট হবে। এই কার্ভের নিচে যে পয়েন্টগুলো থাকবে সেগুলো ইনএফিশিয়েন্ট, আর এই কার্ভের উপরে যেগুলো থাকবে সেগুলো হয়তো বা আমি টাচই করতে পারবো না। তাহলে এই যে কার্ভটা, এই কার্ভটা তো আমি আন্দাজে এইরকম এঁকে ফেলছি। তো এই কার্ভটা শেপটা কি এরকমই হবে, নাকি আরেকটু এরকম হবে, নাকি আরেকটু এরকম হবে? তো কার্ভটা এক্স্যাক্টলি কেমনে হবে সেটাই আইডেন্টিফাই করা। তার মানে সহজ কথায় হচ্ছে যে এফিশিয়েন্ট পোর্টফোলিওর পয়েন্টগুলো আইডেন্টিফাই করতে পারা। এফিশিয়েন্ট পোর্টফোলিও কোনটা? আমি যদি আবার বলি একটা পোর্টফোলিও আমি মানে তৈরি করব একটা জাস্ট, তাহলে কোন পয়েন্টে আমার এই যে কার্ভটা তো বললাম যে এটা তো হচ্ছে এফিশিয়েন্ট পোর্টফোলিওর একটা কার্ভ, না এখানে অনেকগুলো পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্ট এক একটা পোর্টফোলিও। একটা পোর্টফোলিওতে আমরা জানি অনেকগুলো অ্যাসেট থাকে। এই কার্ভটার আবার কোন পয়েন্টটা সবচেয়ে ভালো পয়েন্ট? সাপোজ এই পয়েন্টটা মেবি সবচেয়ে ভালো, এটা আবার পার্সন টু পার্সন ভ্যারাই করবে। যারা বেশি রিস্ক নিতে পছন্দ করে তারা এদিকে আসবে, তাদের জন্য হয়তো এই পয়েন্টটা ভালো। যারা রিস্ক কম কম পছন্দ করে তাদের জন্য হয়তো এটা ভালো। আবার কিছু মানুষ আছে মাঝামাঝি পর্যায়ে থাকবে। তাহলে আমাদের উদ্দেশ্য এটাই, যে কার্ভটাকে আইডেন্টিফাই করতে পারা, কার্ভটাকে বের করা, এরপরে কার্ভের কোন পয়েন্টটা ভালো সেটাকে আইডেন্টিফাই করা। এই জন্য চ্যাপ্টারের নাম হচ্ছে ডেলিনেটিং এফিশিয়েন্ট পোর্টফোলিও। দেখি কি আছে। এইখানে তেমন কিছু নাই, হালকা থিওরি কথাবার্তা আছে। কি লিখছি দেখি। এখানে বলছে যে অ্যানালাইসিস অফ দি কম্বিনেশন অফ 2 or more রিস্কি অ্যাসেট। আমরা দুইটা অ্যাসেট বা তিনটা অ্যাসেটের কম্বিনেশনকে অ্যানালাইসিস করব। ঠিক আছে, অ্যানালাইসিস করব দুইটা অ্যাসেট বা তার বেশি অ্যাসেট নিয়ে। তাহলে দুইটা অ্যাসেট বা তার বেশি অ্যাসেট নিলে তো এটা একটা পোর্টফোলিও হয়ে যাচ্ছে, সেটাকে আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে আমরা কি করব? ডেলিনেট the subset of portfolio that will be preferred by all investors। মানে এই যে আমরা অ্যানালাইসিস করে এমন একটা সাবসেট বের করব, এমন একটা পোর্টফোলিও বের করব যেটাকে সবাই পছন্দ করে, যেটাকে সব ইনভেস্টর পছন্দ করে। তার মানে কি, এটা এফিশিয়েন্ট পোর্টফোলিওর কথা বলতেছি না? যে পোর্টফোলিওটাকে সবাই পছন্দ করবে সেটাই তো এফিশিয়েন্ট পোর্টফোলিও। এই কথাগুলোই কিন্তু এখানে জাস্ট বলছে। This set is usually called the efficient set or efficient frontier। ওই যে কার্ভটা আমি আঁকছিলাম, এখানের তিনটা পয়েন্ট আমি দেখছিলাম, এটা একটা পোর্টফোলিও, এটাও একটা পোর্টফোলিও, এটাও একটা পোর্টফোলিও। এখানে আর হাজারটা পোর্টফোলিও আছে, প্রত্যেকটা পোর্টফোলিও এফিশিয়েন্ট পোর্টফোলিও। আর এই পোর্টফোলিও গুলাকে নিয়ে যে কার্ভটা বানানো হয়েছে, ওই কার্ভটাকে বলা হয় এফিশিয়েন্ট পোর্টফোলিও ফ্রন্টিয়ার, নাকি এফিশিয়েন্ট, হ্যাঁ জাস্ট এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার। ঠিক আছে, এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার বলা হয় কার্ভটাকে। তাহলে এখানে আর কিছু নাই, এটা চেঞ্জ হবে। কার্ভ বলতেছে যে ইটস শেপ উইল ডিফার। এই যে কার্ভটা আমরা আঁকলাম একটু আগে, এই যে কার্ভটা, এই কার্ভটা চেঞ্জ হবে যখন আমরা বিভিন্ন অ্যাজাম্পশন নিয়ে আসব। যেমন আমরা যদি বলি যে শর্ট সেল অ্যালাউ হবে, তখন এই কার্ভটা আর একটু চেঞ্জ হবে, মানে কার্ভটা একটু বড় হয়ে যাবে, এদিকে একটু বাড়বে। আমরা যদি বলি যে শর্ট সেল অ্যালাউ না, তখন কার্ভটা জাস্ট এতটুকুই থাকবে। আমরা যদি বলি যে লেন্ডিং বোরোয়িং করা যাবে, তখন হইতেছে কার্ভটা চেঞ্জ হবে, অন্যরকম হয়ে যাবে। লেন্ডিং বোরোয়িং
ডিফারেন্ট রেটে হবে, তখন কার্ভটা অন্যরকম হবে। এইরকম বিভিন্ন অ্যাজাম্পশন যখন আমরা ধরবো, বিভিন্ন পরিস্থিতি সিচুয়েশনে যখন আমরা যাব, তখন এই কার্ভটা চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে এখানে কি আছে? 2 নাম্বার স্লাইড। আমি হইতেছে স্যারের স্লাইডটাকে মানে একটু মডিফাই করে অনেকটা ছোট করার চেষ্টা করছি। স্যারের 2-3টা স্লাইডকে আমি একটা স্লাইডের মধ্যে নিয়ে আসছি। আবার কিছু 2টা স্লাইড আমি এক্সট্রা নিজে বানাইছি। যেমন এটা হইতেছে স্যারের স্লাইডে নাই, আছে এই এই জিনিসগুলো আছে বিভিন্ন স্লাইডে ছড়াই ছিটাইয়া। আমি যে সবগুলা স্লাইডকে একসাথে সামারি করছি। ঠিক আছে, যেমন পোর্ট কি বলে কোরিলেশন কোএফিসিয়েন্ট 1 হইলে কি হবে, এটা স্যার একটা স্লাইড বানাইছে এটা দিয়ে। -1 হইলে কি হবে, 0 হইলে কি হবে, এগুলো আলাদা আলাদা স্লাইডে আছে। আমি সবগুলাকে মানে একদম মেইন জিনিসগুলো একত্র করছি আর কি। সো এটা এই স্লাইডটা দেখলেও হবে, স্যারের স্লাইডটা দেখলেও হবে, 2টা একসাথে দেখলেও হবে, মানে জিনিস সেম। এখন আসি এইটাতে। এখানে আমরা শুরু করতেছি কি দিয়ে, এই যে পোর্টফোলিও রিস্ক। পোর্টফোলিও রিস্কের ডেফিনেশনটা কি, মানে সূত্রটা কি, এটা তাই না? যে এক্স স্কোয়ার সিগমা স্কোয়ার ফর সিকিউরিটি এ, এক্স স্কোয়ার সিগমা স্কোয়ার সিকিউরিটি বি, প্লাস 2xa এক্স বি সিগমা এ বি। এই জিনিসটা আমাদের পরিচিত তাই না? এটা হচ্ছে পোর্টফোলিওর রিস্কের ফর্মুলা। এটা আমরা অনেকবার দেখছি বিভিন্ন জায়গায়। তার উপরে একটা রুট ওভার থাকবে, যেহেতু এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা। তাহলে এটা তো চিনা আছে, এটা পরিচিত। আচ্ছা, এখন আমরা করবোটা কি? করব হইতেছে এই যে ফর্মুলাটা আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলাটা, এটাকে একটু মডিফাই করব। এখানে যেরকম 2টা সিকিউরিটি না, এক্স এ এক্স বি, সেটাকে আমরা একটা সিকিউরিটির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। কেন করতেছি আস্তে আস্তে আসবে। আচ্ছা, একটু এদিকে তাকাই, ডান দিকে। এখানে কি লিখছি, এক্স এ প্লাস এক্স বি সমান 1। এটার মানে কি? মানে হচ্ছে আমি যদি 2টা সিকিউরিটিতে আমার পুরা টাকাটা ইনভেস্ট করি, আমার হাতে যদি 100 টাকা থাকে, তার 50% আমি ইনভেস্ট করলাম এক্স এ তে, মানে এতে সিকিউরিটি এতে, তাহলে ওয়েট কত দাঁড়াচ্ছে, 0.5। আর বাকি টাকাটা আমি ইনভেস্ট করলাম বি তে। আমার পোর্টফোলিওতে 2টা অ্যাসেটই আছে, এ নামের একটা অ্যাসেট, বি নামের একটা অ্যাসেট। তাহলে 2টাতে যদি আমার পুরা টাকাটা আমি ইনভেস্ট করে ফেলি, তাহলে 2টার ওয়েট মিলাইয়া অবশ্যই 1 হওয়ার কথা। এখন আমি যেটা করতে পারি, এক্স বি কে এই পাশে রাইখা এক্স এ কে ওই পাশে পাঠিয়ে দিতে পারি। তাহলে এক্স বি মানে কি? এক্স বি মানে হইতেছে 1 মাইনাস এক্স এ। এতটুকু তো সিম্পল। এখানে জাস্ট আমরা সিম্পলি কি করছি, এক্স বি এর মানটা বের করছি। এখন আসি এই ফর্মুলাতে। এই যে ফর্মুলাটাতে এক্স বি যত জায়গায় আছে, এই যে এক্স বি এখানে আছে, এখানে আছে এক্স বি, 2টা এক্স বি আছে। এই 2টা এক্স বি এর জায়গায় 1 মাইনাস এক্স এটাকে বসায় দিছি জাস্ট। একটু মানে নিজে নিজে চোখ বুলাইলেই দেখা যায় যে তেমন কোনো মেজর চেঞ্জ নাই। এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, সিগমা স্কোয়ার, এই যে সিগমা স্কোয়ার, প্লাস এই যে প্লাস এক্স স্কোয়ার বি, এটার জায়গায় কি লিখছি, 1 মাইনাস এক্স এ, তার উপরে হোল স্কোয়ার, বাকি সব সেম। এখানে আবার এক্স বি এর জায়গায় এই যে 1 মাইনাস এক্স এ লিখছি। ঠিক আছে? আচ্ছা, এটাকে এই লাইনটা থেকে এই লাইনটাতে এসে কি লিখছে দেখি, এক্স স্কোয়ার এ সেম, সিগমা স্কোয়ার এ সেম, প্লাস 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, সিগমা স্কোয়ার বি সেম, প্লাস 2xa 1 মাইনাস এক্স, ও লাস্ট জাস্ট চেঞ্জড। এই যে সিগমা এ বি মানে কি, কোভেরিয়েন্স অফ এ বি। আমরা জানি কোভেরিয়েন্স অফ এ বির ফর্মুলা হচ্ছে এই পুরাটা। এটা কেউ না জানলেও মুখস্থ করে নিতে হবে। সিগমা এ বি, এ বি মানে এটাকে কোভেরিয়েন্স বলা হয়। এটার ফর্মুলা কি, কোরিলেশন অফ এ বি ইন্টু সিগমা এ ইন্টু সিগমা বি। এটা হচ্ছে জাস্ট এটার ফর্মুলা, আর কিচ্ছু না। তাহলে এই লাইন থেকে এই লাইনে, এই লাইনটাতে এবং এই লাইনটাতে কিভাবে আসছে আশা করি বুঝে গেছি। আর এটা তো হলো হলো মানে রিস্কের ফর্মুলা তাই না, পোর্টফোলিও রিস্ক। আমরা পোর্টফোলিও রিস্কটাকে কি করলাম, রিস্কের ফর্মুলাটাকে একটা সিকিউরিটির মাধ্যমে প্রকাশ করলাম। একটা সিকিউরিটির মাধ্যমে প্রকাশ করলাম যে এক্স এ, জাস্ট এখানে আমাদের মানে ভেরিয়েবল কিন্তু এক্স এ, আর কোনো ভেরিয়েবল নাই। এক্স বি কে কিন্তু আমরা মডিফাই করে
1 মাইনাস এক্স এ বসাই দিছিলাম। তাহলে পোর্টফোলিও রিস্কের ফর্মুলাটাকে যদি মডিফাই করা যায়, পোর্টফোলিও রিটার্নের ফর্মুলাটাকে তো মডিফাই করা যাবে। এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও রিটার্নের ফর্মুলা, যে আর বার এ ইন্টু এক্স এ প্লাস এক্স বি ইন্টু আর বার বি। এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও রিটার্নের ফর্মুলা। এটা যদি কেউ না জানে মুখস্থ করে নিতে হবে। পোর্টফোলিও রিটার্নের ফর্মুলা এটা টোটস্থ, আর এটাও হচ্ছে পোর্টফোলিও রিস্কের ফর্মুলা। এই দুটো মুখস্থ করে নিতে হবে। আর বোঝা তো যাই যে আমি হইতেছে সিকিউরিটি এ এর যে আমার এভারেজ রিটার্ন, সেটাকে এক্স এ দিয়ে মানে আমার ওয়েট দিয়ে গুণ দিব। আমার সিকিউরিটি বি এর যে এক্সপেক্টেড রিটার্ন, সেটাকে আমি আমি যত পার্সেন্ট ইনভেস্ট করছি সেটা দিয়ে গুণ দিব। তাহলে আমার পোর্টফোলিও রিটার্ন আসবে। কারণ পোর্টফোলিওতে তো আমি দুইটা অ্যাসেটই রাখছি। আমার পোর্টফোলিওতে দুইটা অ্যাসেট আছে, এ এবং বি। তাহলে এ এর যে এক্সপেক্টেড রিটার্ন ইনটু ওয়েট, বি এর এক্সপেক্টেড রিটার্ন ইনটু ওয়েট, এই টোটালটাই হবে আমার পোর্টফোলিও রিটার্ন। জাস্ট এটাকে তাহলে আমরা একটু ইয়া করি, ওই যে সিঙ্গেল ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করি। তাহলে এক্স এ, এই যে এক্স এ সেম, আর বারে এই যে আর বারে সেম, প্লাস প্লাসের মতো সেম, এক্স বি এর জায়গায় জাস্ট 1 মাইনাস এক্স এ লিখছে, আর কিছু না। এক্স বি এর জায়গায় 1 মাইনাস এক্স, বাকিটা তো সেম। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করলাম, মেইনলি জাস্ট পোর্টফোলিও রিস্ক এবং পোর্টফোলিও রিটার্নের ফর্মুলা গুলাকে একটা ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করলাম। এই পর্যন্ত কেউ না বুঝলে বলতে পারো। আজকে মনে হয় 13, 14, 15টা স্লাইড মতো পড়বো, সো খুব বেশি সময় লাগবে না, আস্তে ধীরেই যাই। আচ্ছা, তাহলে এটা এটা যদি হয়ে যায়, এটা নিচে কি আছে? নিচে এক্সপেক্টেড রিটার্ন, এটাগুলো মনে পরে বলে ফেলছি আমরা। হ্যাঁ, বলে ফেলছি, এগুলো দেখা দরকার নেই। মানে থিওরি গুলা অলরেডি বলা হয়ে গেছে আর কি, এজন্য এগুলো স্কিপ করতেছি। আচ্ছা, এখন হইতেছে এই যে আমরা পোর্টফোলিও রিটার্নটাকে এইভাবে, সরি রিস্কটাকে ইয়া করলাম, তাই না? রিস্কের ফর্মুলাটাকে একটু অন্যভাবে দেখার ট্রাই করলাম। এখন এখানে আমাদের একটা এক্সাম্পল নিতে হবে ফার্স্টেই। আমরা একটা এক্সাম্পল ধরে নিই। এইটা হচ্ছে এক্সাম্পলটা, সাপোজ একটা বইয়ে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। আমরা কয়টা আমাদের পোর্টফোলিওতে কয়টা অ্যাসেট আছে? দুইটা। একটু আগে আমরা যে বলছি যে এ এবং বি, দুইটা অ্যাসেট। আমরা যদি এখানে ধরে নিই যে আমাদের একটা অ্যাসেটের নাম হচ্ছে কলোনেল মোটরস সি, আর একটা হচ্ছে সেপারেটেড এডিশন মানে এস। তাহলে সি এবং এস, এ এবং বি এর জায়গায় এবং এখন সি এবং এস বসবে, তাই না? তাহলে সি যে অ্যাসেটটা আছে, সেটার এক্সপেক্টেড রিটার্ন 14%। প্রশ্ন দেওয়া থাকবে, এটা বইয়ের একটা এক্সাম্পল। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 6%। সেপারেটেড এডিশন মানে এস, সিকিউরিটি এস এবং সিকিউরিটি সি। আচ্ছা, সিকিউরিটি এস এর রিটার্ন হচ্ছে 8, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 3। এই ইনফরমেশনটা একটু ভালোভাবে মাথায় ঢুকায় নেই, কারণ আমরা যতগুলো স্লাইড পড়বো মোটামুটি এই এক্সাম্পলটা লাগবে। সংখ্যাগুলো মনে থাকলে, মুখস্থ থাকলে বেটার, মানে ইজিলি মাথা রিকিপ করতে পারবে। সি এর রিটার্ন কত? 14, সিগমা 6, মানে রিটার্নও বেশি, রিস্কও বেশি। এস যেটা আছে, এস এর রিটার্ন কম মানে 8, সিগমা হচ্ছে কম 3। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট আমরা মনে রাখলাম। এখন আসি তাহলে আমাদের রিস্কের ফর্মুলাটা। এটা না আমাদের রিস্কের ফর্মুলা একটু আগে যেটা আমরা ইয়া করছি, মডিফাই করছি। এই যে লাস্টটা, এই লাস্টটাকেই আবার এখানে লিখছি, আর কিচ্ছু না। এটা এই যে এখানে কিন্তু এক্স সি আর 1 মাইনাস এক্স সি, মানে এস এর কোনো মানে ইয়া নাই, কিন্তু এস এর কোনো ঝামেলা এখানে নাই। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে ফর্মুলাটা। এটা না আমাদের রিটার্নের ফর্মুলাটা, মানে এই স্লাইড থেকে নিছি। ফারহাদ, হ্যাঁ, তো আচ্ছা একটু চেঞ্জ আসছে না এখানে? এই যে লাস্টের ইয়েটাতে আমরা হচ্ছে কোরিলেশন অফ এ বি যেটা দিছি, হ্যাঁ। এটা তো ওই ফর্মুলাটা নাই। আচ্ছা, দেখি তো একটু। আচ্ছা, এটা
মানে ডিলিট হয়ে গেছে কেন বলতেছি, দাঁড়ান আছে, আচ্ছা এটা লিখে আমি, দাঁড়ান এখানে লিখে দেই সিগমা সি এস, এটা সিচুয়েশন অনুযায়ী আর কি চেঞ্জ হচ্ছে এখন বিষয়টা। ধরে নেন যে এই যে সিগমা সি এস টা এটার ফর্মুলা এই ব্র্যাকেটের ভিতরে আছে, এটা কাটি, কাইটটা আমি ব্র্যাকেটটা এখানে দিলাম আর এটা এখানে দিলাম হাফ। এখন ঠিক আছে না ভাই, ফর্মুলাটা সেম আগেরটার মতো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন ধরেন সিচুয়েশনটা যদি এমন, আচ্ছা এখানে এই এই যে ফর্মুলাটার মধ্যে আমরা কোন কোনটার ভ্যালু জানি অলরেডি, এই এক্সাম্পলটা যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, এই টেবিলটা যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, আমরা কোন ভ্যালুটা কোনটার ভ্যালু জানি, সবকিছুর ভ্যালুই কিন্তু অলমোস্ট জানি, জাস্ট এক্স সি এর ভ্যালু জানি না, আর কার ভ্যালু জানি না, এই যে সিগমা সি এস এটার ভ্যালু জানি না। বাকি দেখেন তো, সিগমা সি এটার ভ্যালু জানি না, সিগমা সি কত, এই যে 6%। সিগমা এস, এই যে সিগমা এস 3%, ঠিক আছে না? এক্স সি এর ভ্যালু জানি না, এটা ঠিক। আর জানি না কোনটা, এই যে লাস্টেরটা সিগমা সিএস। এখন আমাদেরকে দেখেন উপরে এই স্লাইডটার নাম কি, স্লাইডের নাম হচ্ছে কেস 1, পারফেক্ট পজিটিভ কোরিলেশন পি সমান 1, মানে রো সমান 1। যদি আমাদেরকে কোরিলেশনের ভ্যালুটা দিয়ে দেয় 1, তখন আমাদের রিস্কের ফর্মুলাটাকে আরেকটু মডিফাই করা যায়, আরেকটু ছোট করা যায়। তাহলে এটা যদি আমাদের মেইন ফর্মুলা হয়, এটার মধ্যে যদি আমরা সিগমা সিএস এর ভ্যালুটা এই যে সরি এটা সিগমা সিএস হবে না, এটা কি হবে, রো সিএস হবে না? এটা কিন্তু রো সিএস হবে, রো সিএস হবে। আচ্ছা, তাহলে এই যে রো মানে কোরিলেশন, সহজ কথা, কোরিলেশনের ভ্যালু কত দেওয়া আছে, 1। এখন কি হবে দেখেন তো, ফর্মুলাটা একটু ছোট হয়ে যায় কিনা? ঠিক আছে না ভাই? এখন মানে আমরা রো এর ভ্যালু যদি 1 ধরে নেই, তাহলে ওই জিনিসটা তো আর দরকার নাই লেখার আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন আমাদের ফর্মুলা দাঁড়াচ্ছে এটা, সিগমা পি সমান এটাই। এই তাহলে এই ফর্মুলাটা কখন, আমাদের মেইন ফর্মুলা কিন্তু এটাই, এটাকে ভোলা যাবে না। এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। এই ফর্মুলাটা একটু ছোট হয়ে যায় কখন, যখন পি এর মান 1 দেওয়া থাকবে। তো যখন 1 দেওয়া থাকে তখন ফর্মুলা এটা। আচ্ছা, এটার মধ্যে একটু ভিতরের দিকে খেয়াল করেন, এটাকে যদি আপনি এ বলেন, এই অংশটাকে এ, এটাকে যদি বি বলা যায়, এটাকে কি 2ab বলা যায় না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে কি ফর্মুলা হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এই জিনিসগুলো এখানে আমি কেন বলতেছি, আচ্ছা, এখানে বলা লাগবে। ঠিক আছে, এটা বুঝছেন? মানে এখানে তো দুইটার উপরে স্কোয়ার আছে, তাহলে এটা স্কোয়ার, এটা দুইটার উপরে স্কোয়ার আছে, তাহলে এটা বি স্কোয়ার, আর এটা হচ্ছে 2ab। এই পুরোটা কিন্তু 2ab, মানে এ এবং বি এর কম্বিনেশন। তাহলে এই পুরোটার ফর্মুলা কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার। আর এ প্লাস বি হোল স্কোয়ার এর পরে কি লেখা যায়, স্কোয়ার আর এই রুটে কাটা যায় না, স্কোয়ার রুটে কাটা গিয়ে জাস্ট এটা থাকে না, A plus B। এ প্লাস বি থাকে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার ভাই? কারো কোনো অসুবিধা হয়েছে এটা বুঝতে? তো সিম্পল, জাস্ট মানে ফর্মুলাটা যেটা আছে, এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাটে লিখলাম, স্কোয়ার আর রুটে কাটা গেল, থাকলো এ প্লাস বি। তাহলে কি বিষয়টা মানে আলটিমেটলি কি দাঁড়াইতেছে, যে যখন কেস 1, মানে মার্কেটের কোরিলেশনটা যদি 1 হয়, মার্কেট না সরি, কোরিলেশনটা যদি 1 হয়, তখন আমাদের রিস্কের ফর্মুলা সিম্পল, মানে এত বড় ফর্মুলা আমাদের দরকার নেই। আমরা যখন ম্যাথ করব, আমাদের প্রশ্ন যদি এই কোরিলেশনের ভ্যালু 1 দিয়ে দেওয়া হয়, তখন যদি আমাদেরকে বলে রিস্ক কত, আমরা জাস্ট এই এই সিম্পল ফর্মুলা দিয়ে রিস্ক বের করে ফেলতে পারি, এত বড় ফর্মুলা লেখার আর দরকার নেই। তাহলে রিটার্নের ফর্মুলা চেঞ্জ হয় না, কারণ রিটার্নে তো আর এই কোরিলেশন কোএফিসিয়েন্টের কোনো ইম্প্যাক্ট নাই, তাহলে রিটার্নের ফর্মুলা যা আছে তাই থাকতেছে।
এখন আসলে এই গ্রাফটা কিভাবে আঁকা হইলো? এই গ্রাফটা এই গ্রাফটা কিভাবে আঁকা হইলো? গ্রাফটার নিচে দেখেন কি আছে, নিচে হচ্ছে সিগমা পি, আর ভার্টিক্যাল এক্সিসে আছে হচ্ছে আর বার পি, তাই না? নিচে হচ্ছে সিগমা পি, এই যে সিগমা পি এর ফর্মুলা আমরা জানি, আর ভার্টিক্যাল এক্সিসে হচ্ছে আর বার পি। এখন আমি একটু আগে বলতেছিলাম যে এখানে আমাদের এই যে ফর্মুলাটা, বা আপনি এই ফর্মুলাটাতেই ধরেন, এই ফর্মুলাটা আমাদের যে কেস ওয়ান যদি হয়, আমাদের ফর্মুলা তো এইটা, তাই না? এখন এখানে আপনি কোন ভ্যালুটা জানেন না, সিগমা পি এটা জানেন না, আপনার হরাইজন্টাল অ্যাক্সিসে আছে সিগমা পি, এটা জানতে হবে। সিগমা পি জানার জন্য আপনার কোনটা কোনটা লাগবে? এক্স সি এর মান লাগবে, সিগমা সি এর মান লাগবে, এটা আছে আমাদের হাতে। সিগমা এস এর মান অলরেডি আমাদের হাতে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এক্স সি এর যে ভ্যালুটা জানি না, এক্স সি এর বিভিন্ন ভ্যালু ধরবো, এক্স সি এর বিভিন্ন ভ্যালু ধরবো, বিভিন্ন ভ্যালু ধরে এই গ্রাফটাকে আমরা মানে আঁকবো আর কি। দেখেন কিভাবে হয় এটা। এক্স সি এর আন্দাজে একটা ভ্যালু ধরি। এক্সি এর ভ্যালু যদি আমরা এখন ধরেন হচ্ছে কত ধরবো, এক্সি, এক্সি মানে কি, মানে হচ্ছে আমার ওই যে আমার সম্পূর্ণ একের মধ্যে কত পার্সেন্ট আমি সি তে ইনভেস্ট করতেছি। আচ্ছা, আমি ধরে নিলাম যে আমার পুরা টাকাটা এক্সি তে ইনভেস্ট করতেছি, তার মানে এক্স এর মান যদি ওয়ান ধরি, তখন দেখেন তো সিগমা পি এর ভ্যালু কত আসে। এক্স সি এর মান ধরলাম ওয়ান, সিগমা সি এর ভ্যালু কত ভাই? কি হচ্ছে তোমার ভাই কি আছেন? 6.0 সিগমা সি এর ভ্যালু কত? কথা। না, হ্যালো, শোনা যায় না ভাই। হ্যাঁ, এখন বলেন। হচ্ছে 0.06। হ্যাঁ, 0.06, আচ্ছা ধরে নিলাম 6%, 6 প্লাস, তাহলে এটা যেহেতু ওয়ান ধরে নিছি এক্স এর মান, তাহলে এটা কত হবে? 1 - 1 সমান 0 না? 0 ইন্টু সিগমা এস, জিরো, 0। তাহলে ওইটা পুরোটা জিরো হয়ে যাবে। তাহলে কত হইলো? সিগমা পি এর ভ্যালু কত আসলো? 6, তাই না? 6, হ্যাঁ। 6। আচ্ছা, এখন বলেন রিটার্ন। রিটার্নে আমি রিটার্নটা বের করবো। এক্স সি এর ভ্যালু কত ধরছি? 1, এই যে 1 ওয়ান। ইন্টু আর সি এর ভ্যালু কত? আর সে হচ্ছে 0.14। আর বার সি না? আর বার সি মানে হচ্ছে সি এর রিটার্ন, হ্যাঁ 14। হ্যাঁ হ্যাঁ, 0.14। 14, তাহলে বাকিটা 0 না? বাকিটা জিরো। বাকিটা 0। তাহলে আমি যখন সি এর ভ্যালু 1 ধরলাম, তখন সিগমা আসছে 6 আর রিটার্ন আসছে 14। দেখেন তো, এই যে 6, 6 আর হচ্ছে 14, এটাকে আমি এখন এই 6 6 আর 14 দিয়ে এই পয়েন্টটা পাইলাম না? 6 আর 14 মিলাই কিন্তু এই পয়েন্টটা। ধরে নেন এখানে কোনো গ্রাফ নাই, আমি জাস্ট একটা ফুটা দিলাম। আচ্ছা, এখন আমরা এক্স সি এর ভ্যালুটাকে চেঞ্জ করব। আন্দাজে জাস্ট একটা যে কোনো একটা ধরলাম 0 ফার্স্ট, মানে এক্সট্রিম গুলোই ধরে ফেলি। ধরলাম এক্স এর ভ্যালু 0, তাহলে এই এই অংশটা পুরোটা 0 প্লাস এই 1 - 0, তার মানে 1। সিগমা এস এর ভ্যালু কত? সিগমা এস এর ভ্যালু 3 না? সিগমা এস হচ্ছে তোমার 3, হ্যাঁ 0.03, মানে তাহলে 3 দাও, হ্যাঁ 3। ঠিক আছে। এখন রিটার্নটা বলেন, রিটার্নটা কত হবে? রিটার্নটা রিটার্ন হবে হচ্ছে 8 হবে। 8 8। হবে। তাহলে 3 এর এগেইনস্টে হুম। 8, তাই না? তাহলে এই যে দেখেন 3 আর এই 8, 3 আর 8 মিলাই এই পয়েন্টটা। আচ্ছা আচ্ছা, ও। এখনই রানিং আউট অফ টাইম দেখাই, 40 মিনিট হয়ে গেছে। তাহলে এই যে হচ্ছে দুইটা এক্সট্রিম পয়েন্ট পেয়ে গেলাম। এখন আপনি যদি আবার এক্স এর ভ্যালু চেঞ্জ করেন, ধরেন 0.5 বসান বা 0.2 বসান, 0.3 বসান, আপনি যাই বসান না কেন, আপনি এই পয়েন্ট গুলা পাবেন। এখানে একটা পয়েন্ট পাবেন, এখানে একটা পয়েন্ট পাবেন, এরকম একটা পয়েন্ট পাবেন, মানে এটা স্ট্রেট লাইন হবে আর কি। এরপরে আপনি পয়েন্ট গুলো যদি যোগ করেন একটা টান দিয়া,
তাহলে এটা একটা স্ট্রেট লাইন। ঠিক আছে, এই কার্ভটা হচ্ছে এইভাবে তৈরি করা হয়েছে। তাহলে এই যে কার্ভটা, এই কার্ভটাকে মনে রাখেন, এটা হচ্ছে কোন সময়ের কার্ভ, এটা যখন সিকিউরিটি দুইটার মধ্যে রিলেশন 1। তার মানে কি, এটা কি আর পোর্টফোলিও রইলো আদৌ? দুইটা সিকিউরিটি যদি একটার সাথে একটা একদম ম্যাচ হয়ে যায়, তার মানে কি দুইটা সিকিউরিটি মিলাই কি আর কোনো পোর্টফোলিও হইলো? ডাইভার্সিফিকেশন কি আদৌ হচ্ছে? না, ডাইভার্সিফিকেশন হয় নাই, হচ্ছে না। একদমই হয়নি। তাহলে একটু ডাইভার্সিফিকেশন হচ্ছে না, তাহলে রিস্ক তো আর কমলো না। এই যে তাহলে কার্ভটা, স্ট্রেট লাইনটা, এটা হবে আমাদের একটা বাউন্ডারি। মানে বাউন্ডারি বলতে এইটার ডান দিকে আর কোনো লাইন আসবে না। আমরা যে পরবর্তীতে ইয়াগুলো দেখবো, সিচুয়েশন গুলো দেখবো, মানে এটা তো হাইয়েস্ট কোরিলেশন আমরা ধরে নিচ্ছি, তাই না? কোরিলেশন 1 তো হাইয়েস্ট, এর থেকে কম হবে কোরিলেশন। তো যখন আমরা কোরিলেশন গুলো কম ধরবো, তখন কার্ভ গুলো এদিকে আসবে, এদিকে বাইকা বাইকা আসবে, এইভাবে বাইকা বাইকা আসবে। মানে এটা এটা হচ্ছে একটা এক্সট্রিম পয়েন্ট, এক্সট্রিম লাইন আর কি, এজন্য আমি এখানে বাউন্ডারি লিখে রাখছি নিজে। তাহলে এটার পরে আর কোনো কার্ভ যাবে না, মানে এর থেকে রিস্ক আর হইতে পারে না কোনোটার। একটা পোর্টফোলিওর রিস্ক অবশ্যই এই লাইনটা থেকে কম হবে, এদিকে হবে, এদিকে। ওকে, যাই Yes. পরের স্লাইডে। কেস 2 তে আমরা দেখতেছি যে কি, নেগেটিভ কোরিলেশন, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। মানে কি, মানে হচ্ছে কোরিলেশনের ভ্যালুটা যখন -1। তাহলে এগেইন আমরা আগে যে কাজগুলো করছিলাম, আগে কি করছিলাম, আমাদের যে রিস্কের ফর্মুলাটাকে মডিফাই করছিলাম, মানে ছোট বানাইছিলাম। রিটার্নের ফর্মুলা তো আর চেঞ্জ হয় না, তাহলে এখানে আমরা সেম কাজটাই করব। এই যে আমাদের মেইন হচ্ছে রিস্কের ফর্মুলা, এটা এখানেও সিগমা, সরি সিগমা না, রো রো সিএস থাকবে। তাহলে রো সিএস এর ভ্যালু কত এখন? -1 না? -1 যদি হয়, তাহলে এই যে মাইনাসটা আছে, এটা কি প্লাস হয়ে যায় না? এটা প্লাস হয়ে যাবে না? মানে পরের লাইনে আর কি, সিগমা সিএস মানে রো সিএস এর ভ্যালু যদি -1 হয়, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে? এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এখানে যদি প্লাস হয়, আর এটা যদি 2ab হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। সরি, আমি কি ভুল বলতেছি? আমাদের মেইন ফর্মুলা তো এখানে প্লাস, সরি সরি, আমাদের মেইন ফর্মুলা তো এখানে প্লাস। তাহলে যখন আমরা এটা আসলে ওই মাইনাসটাকে অলরেডি অ্যাডজাস্ট করে ফেলা হয়েছে। আচ্ছা, মেইন ফর্মুলাটা কেন লেখি না এখানে, একটু কপি করে যদি নিয়ে আসি। আলটিমেটলি মাইনাস হবে আর কি ওইটা। হ্যাঁ, আলটিমেটলি মাইনাস হবে, সেটাই। তাহলে আলটিমেটলি মাইনাস হচ্ছে, তাহলে এটাকে সরাই দিলাম। ওই যে এটাকে সরাই দিলাম, মানে আমাদের মেইন ফর্মুলাতে আমরা কি করলাম, জাস্ট এই রো 1 -1 এর ভ্যালুটাকে বসাইলাম, তাহলে আসলো এই লাইনটা, এই লাইনটা আসলো। কারণ এটাকে আমরা ফর্মুলা আকারে কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মাইনাস 2ab, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি, মানে হচ্ছে ওই স্কোয়ার আর রুটে কাটা যাবে, স্কোয়ার আর 1/2 এ কাটা যাবে। এই যে এখানে লিখছেও a মাইনাস বি হোল স্কোয়ার। আবার এটাকে উল্টা ভাবে লেখা যায় না? একটু খেয়াল করেন, এখানে কিন্তু দুইটা ফর্মুলা হ্যাঁ, হয় না। উল্টা ভাবে দেখা যায়। এটাকে যদি আপনি এ হুম। ধরেন, তাহলে হচ্ছে ফর্মুলা এটা। আবার আপনি তো চাইলে এটাকেও এ ধরতে পারেন, তাহলে এটাকে এ যদি ধরেন, তাহলে তখন ফর্মুলা হবে এটা। না, একই জিনিস, এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার পরের লাইনে লিখছে কি, যে বি মাইনাস এ হোল স্কোয়ার, বা এটাকে এটাকে এ লিখছে, মানে এটা জাস্ট চেঞ্জ হবে আর কি, না লিখি। ঠিক আছে, এই দুইটা ফর্মুলা কেমনে আসছে বোঝা গেছে? মানে কারো কনফিউশন থাকলে বলতে পারবো, একটু চোখ বুলা নিলেই হবে। এটাকে ফার্স্টে এ ধরছে, তাহলে ফর্মুলা এটা এ মাইনাস বি হোল স্কোয়ার। সেকেন্ড লাইনে জাস্ট এটাকে কি করছে, এটার সামনে একটা মাইনাস দিয়ে দিছে, কারণ সেকেন্ড ফর্মুলাতে ওরা এটাকে এ ধরছে। তো এটা যদি এ হয়, এটা হচ্ছে বি, এটা এ মাইনাস এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে এখন আবার স্কোয়ার গুলোকে ডিলিট করে দেওয়া যায়, কারণ এ মাইনাস বি হোল স্কোয়ার, তার উপরে রুট ওভার আছে, এই যে রুট ওভারটা, তাহলে এটা ডিলিট হয়ে যায়। তার মানে আমাদের রিস্কের ফর্মুলা সিম্পল হয়ে এটা আসতেছে, অথবা এটা আসতেছে, মানে দুইটাই আমাদের কেমন রাখতে হবে। তার মানে সহজ কথায়, যখন আমাদের কোরিলেশনের ভ্যালুটা -1, তখন আমাদের রিস্কের ফর্মুলা এই দুইটা, এটা এটা।
আর আমাদের রিটার্নের ফর্মুলা কখনোই চেঞ্জ হবে না। রিটার্নের ফর্মুলা কোনটা ছিল, যেটা ছিল সেটাই, এই যে এটা। আমাদের রিটার্নের ফর্মুলা এটাই, রিটার্নের ফর্মুলাতে কোনো চেঞ্জ নেই। এখন তাহলে আবার ওই গ্রাফটা দেখবো, গ্রাফটা কিভাবে আঁকা আঁকা যায়। এই যে গ্রাফটা, তাহলে এই গ্রাফটাতে এই যে দুইটা লাইন দেখা যাচ্ছে, দুইটা লাইন কিভাবে আসে দেখি, এই মানে এই সম্পূর্ণ গ্রাফটা কিভাবে দেখি। আচ্ছা, তাহলে আমরা আবার আগের মতো কি করব, এক্স সি এর জন্য বিভিন্ন ভ্যালু নিব। এখন আমরা যদি এক্স সি এর ভ্যালু 1 নেই, এক্স সি এর ভ্যালু যদি 1 নেই, তাহলে এটা 1 ইন্টু সিগমা সি এর ভ্যালু কত জানি, এখানে এই যে সিগমা সি এর ভ্যালু হচ্ছে 6। তাহলে সিগমা সি এর ভ্যালু বসাইলাম 6 মাইনাস, এটা তাহলে 0 হবে না পুরোটা, এটা পুরোটা 0 হবে। আচ্ছা, তার মানে পোর্টফোলিওর রিস্ক আমাদের কত আসলো, 6। এখন এই যে এক্স সি এর ভ্যালু আমি যে 1 বসাইলাম, আমি প্রথম ফর্মুলাটাতে কেন বসাইলাম, মানে শুধু প্রথমটাতে বসাইলেই হবে না, আপনি সেকেন্ডটাতেও বসাবেন। এখন সেকেন্ডটাতে বসাইলে দেখবেন এটা মাইনাসে আসতেছে। সেকেন্ডটাতে যদি আমি এক্স এর ভ্যালু মাইনাস 1 বসাই, এই যে এক্স এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে এটা সামনে অটোমেটিক একটা মাইনাস আছে, -1 × 6, আর বাকিটা তো 0। তাইলে 1 এর ভ্যালু বসাইলে এখানে আসতেছে 6, এখানে আসতেছে -6। আমরা মাইনাসটাকে ইগনোর করবো, মানে মাইনাস হইতে পারে না, রিস্ক আসলে মাইনাস হইতে পারে না। সো আমরা এই 6কে অ্যাকসেপ্ট করব। আচ্ছা, তাহলে আমাদের রিস্ক পাইলাম 6, আর আমাদের রিটার্নে এখানে যদি আবার 1 বসাই, তাহলে রিটার্নের ভ্যালু কত আসে, খুব সম্ভবত 14। তাহলে 6 আর 14, তাই না? এই যে 6, রিস্ক হবে 6, আর হচ্ছে 14, তাহলে পয়েন্ট কোনটা আমাদের, এটা সি। সি হচ্ছে আমাদের একটা পয়েন্ট। এইভাবে আমি যদি এখন 0 বসাই, 0 বসাইলে পাবো খুব সম্ভবত এই পয়েন্টটা। 0 বসাই দেখি কোনটা আসে, এক্স সি এর ভ্যালু যদি 0 বসাই, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে খুব সম্ভবত, যেহেতু এটা 0 পুরাটা, আর মাইনাস এটা হবে 1 ইন্টু সিগমা এস। সিগমা এস এর ভ্যালু কত ভাই, 3 না? 3। ম্যাথ 3, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ম্যাথ। যেহেতু এখানে বসানোর কারণে যেহেতু মাইনাস আসছে, এখানে অবশ্যই প্লাস আসবে, এখানে +3 আসবে। তাহলে আমাদের রিস্কের ভ্যালু হচ্ছে 3। আমাদের রিটার্ন কত হবে, যদি এক্স সি এর ভ্যালু 0 বসায়, তাহলে এই অংশটা 0 প্লাস এটা হবে 1 ইন্টু আর এস। আর এস কত, আর এস মনে হয় 6। আর এস হচ্ছে 8, 8 8 মনে হয়। 8, রিটার্ন অফ এস, তাহলে 8। তাহলে আমাদের কম্বিনেশন কি কি, কোঅর্ডিনেট গুলো 3 এবং 8, এই যে তাহলে 3 আর হচ্ছে 8। তাহলে আমরা কি পাইলাম, এই যে দুইটা পয়েন্ট পাইলাম, সি এবং এস। এখন যদি আপনি 0.5 বসান, এক্স সি এর ভ্যালু যদি আপনি 0.5 বসান, খুব সম্ভবত এখানে একটা পয়েন্ট পাবেন, এটা এই পয়েন্টটা। এরপর যদি আবার এক্স সি এর ভ্যালু অন্য আরেকটা বসান, খুব সম্ভবত এখানে একটা পয়েন্ট পাবেন। এরপর যদি আরেকটা ভ্যালু বসান, খুব সম্ভবত এখানে একটা পয়েন্ট পাবেন। এরপর এখানে একটা পয়েন্ট পাবেন। এইভাবে এই এই পয়েন্টগুলো পাইতে থাকবেন, আপনি জাস্ট এক্স এর ভ্যালু চেঞ্জ করবেন। আমি আর দেখাইলাম না, বইয়ে একটা টেবিল দিয়ে সুন্দর করে দেখাই দিছে অনেকগুলা ভ্যালু ক্যালকুলেশন করে। আমি জাস্ট 1 আর 0 দিয়ে দেখলাম যে এই দুইটা পয়েন্ট পাইছি, এখন এক্স এর ভ্যালু চেঞ্জ করলে এই পয়েন্টগুলো পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টগুলো যদি আমি যোগ করি, এই পয়েন্টগুলো যদি যোগ করি, তাহলে পাবো এই লাইনটা এবং এই লাইনটা, মানে আমাদের এখন কার্ভ হয়ে যাচ্ছে দুইটা। তাইলে সহজ কথা যেটা হচ্ছে যে, যখন পি এর ভ্যালু -1, তখন আমাদের কার্ভটা হচ্ছে এরকম,